তোমরা সবাই বই ওপেন করেছো? জি মিস। ওকে। আমি 4 জনের রোল পেয়েছি। আজকে আমরা শিখবো বাণিজ্যিক ব্যাংক আসলে কিভাবে ঋণ সৃষ্টি করে। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমরা জানি বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে থাকে এবং সেই আমানত অন্যদেরকে ঋণ হিসাবে দিয়ে থাকে। তো এখন আমরা দেখবো এই যে আমানত পাচ্ছে এবং অন্যদেরকে ঋণ দিচ্ছে, এই ঋণের প্রবাহটা কিভাবে চলে বা এই ঋণটা কিভাবে একজনের কাছ থেকে আরেকজন বা একজনের ঋণ। কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি এখানে তোমাদেরকে হোয়াইট বোর্ড শেয়ার করেছি। আমি এখানে তোমাদেরকে কিছু ম্যাথ করে দেখাবো। তার আগে আমি কিছু থিওরি বলে নিচ্ছি। কিভাবে ঋণটা সৃষ্টি হয় সেটা আসলে কিছু ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। তোমাদের বইয়ে হয়তো দেখতে পাচ্ছ তোমরা, কিছুক্ষণ পরেই ম্যাথ আছে। তার আগে আমি তোমাদেরকে একটু থিওরিটা বুঝিয়ে নিই। আচ্ছা, এই যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন জনগণের তার গ্রাহকের কাছ থেকে আমানত নিচ্ছে বা আমানত হিসাবে কিছু টাকা পাচ্ছে এবং সেই আমানতগুলো অন্যদেরকে ঋণ দিচ্ছে। ঋণের প্রবাহটা আসলে কিভাবে প্রবাহটা ঘটছে বা কিভাবে এই ঋণটা সৃষ্টি হচ্ছে আমরা আজকে সেই বিষয় সম্পর্কে জানবো। তোমরা দেখো তোমাদের বইয়ের 495 নাম্বার পেজে দেখো। সবাই কি 495 নাম্বার পেজ বের করেছো? দেখো ওখানে তোমাদের একটা ছোট্ট টেবিল দেয়া আছে। সেই টেবিলের মধ্যে প্রথমেই দেয়া আছে ব্যাংক এ। পেয়েছো? ব্যাংক এ কি আছে দেখো। তোমরা পেয়েছো বই? সবাই কি বই ওপেন করেছো? জি ম্যাম, করেছি। আচ্ছা দেখো সবাই একটু খেয়াল করুন। দেখো এখানে লেখা আছে, টেবিলের প্রথমেই লেখা আছে ব্যাংক এ। ব্যাংক এর এখানে দুটো সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরির মধ্যে আছে দেনা আর একটা হচ্ছে পাওনা। আমরা দেনাকে ইংলিশে বলে থাকি লায়াবিলিটিস, অর্থাৎ আমানত। আর যে পাওনা সেটাকে বলা হয় অ্যাসেট। এখন এই যে জনগণ ব্যাংকে টাকা রাখছে, সেটা কি হিসাবে রাখছে? আমানত হিসেবে। একদমই আমানত হিসাবে রাখছে। গুড। এখন এই যে আমানত হিসাবে ব্যাংক এই টাকাটাকে রাখছে, তার মানে হচ্ছে ব্যাংকের কাছে এটা লায়াবিলিটিস অর্থাৎ আমানত। এবং এই আমানতটাই সে কি করছে, অ্যাসেট হিসাবে নিচ্ছে, কারণ এই টাকাটাই সে অন্যদেরকে আবার ঋণ দিবে। তার মানে এই টাকাটা তার কাছে একটা কি, অ্যাসেট, তাই না?
কারণ তোমার এই আমানতটাই সে আবার অন্য কাউকে ঋণ হিসাবে দিতে পারছে। ব্যাংকের কাছে যখন আমি টাকা রাখবো, সে এই টাকাটা ব্যাংকে জমা রাখবে, আমানত হিসাবে রাখবে। তখন আবার সে কি টাকাটাকে অলসভাবে ফেলে রাখবে? রাখবে না। সে আমার টাকাটা অন্যদেরকে ঋণ হিসাবে দিবে। তার মানে আমার টাকাটা তার কাছে লায়াবিলিটিস, তারপরে আবার যখন এটা ঋণ হিসাবে দিচ্ছে তার মানে টাকাটা তার কাছে অ্যাসেট। এখন এই যে আমি টাকাটা ব্যাংকে রাখছি, এই ধরো আমি 10,000 টাকা রাখলাম ব্যাংকে, আমি যে 10,000 টাকা রাখছি, এই 10,000 টাকাই কি ব্যাংক অন্য কাউকে ঋণ হিসাবে দিতে পারবে? পারবে না। এখানে একটা শর্ত আছে, আমরা এই শর্তটা এখন দেখব। তার কাছে লায়াবিলিটিস হচ্ছে, আমি লায়াবিলিটিস কে এল দ্বারা প্রকাশ করছি, লায়াবিলিটিস হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। এখন তার কাছে অ্যাসেট কত, অ্যাসেটটা কত, অর্থাৎ তার কাছে এই মুহূর্তে বৈধ রিজার্ভ কত আছে সেটা দেখবো। এখন বাংলাদেশ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট কি? সেটা হচ্ছে তুমি যেই টাকা আমানত হিসাবে পেয়েছো বা একটা ব্যাংক যেই টাকা আমানত হিসাবে পায়, সে তার সমস্ত আমানতই ঋণ হিসাবে দিতে পারে না। তার আমানতের 10% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। অর্থাৎ আমি যে 10,000 টাকা ব্যাংকে রাখলাম, আমার 10,000 টাকা চাইলেই ব্যাংক অন্য কাউকে ঋণ দিতে পারবে না। তার এই 10,000 টাকার মধ্যে 10% কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হবে। এখন 10% যদি আমি 10,000-এর 10% কত হয়? 10,000-এর 10% কত হয়? 1,000। 10,000-এর 10% কত? 1,000। 1,000 টাকা। অর্থাৎ এই যে 10,000 টাকা থেকে 1,000 মাইনাস করলে আর কত আছে? 9,000 টাকা। 9,000। এই 9,000 টাকায় ব্যাংক অন্য কাউকে ঋণ দিতে পারবে। আর যে 1,000 টাকা, এই 1,000 টাকা কোথায় রাখবে? এই 1,000 টাকা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো 10,000 টাকা থেকে 10% অর্থাৎ 1,000 টাকা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখবে। এটা হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট বলা হয়। আর বাকি যে 9,000 টাকা থাকে, 9,000 টাকা সে চাইলে অন্য কাউকে ঋণ দিতে পারবে। এই যে 1,000 টাকা সে বাংলাদেশের ব্যাংকের কাছে জমা রাখছে, বাণিজ্যিক ব্যাংকগুলো যে 1,000 টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখছে, এটাকে বলা হয় রিজার্ভ রিকোয়ারমেন্ট। অর্থাৎ তোমাকে এই 10% জমা রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এটা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যেন বাণিজ্যিক ব্যাংকগুলো সমস্ত টাকায় ঋণ হিসাবে না দেয়, কিছু তারল্য যেন তাদের হাতে থাকে, যেন গ্রাহক যখন টাকা চাইবে তখন টাকাটা রিটার্ন দিতে পারে। এখন আমি ধরো আমি ডাচ বাংলা ব্যাংকে বা রূপালী ব্যাংকে আমি 10,000 টাকা জমা দিলাম। এখন রূপালী ব্যাংক যদি আমার এই 10,000 টাকা অন্য কাউকে ঋণ দিয়ে দেয়, তাহলে আমি যদি কালকে গিয়ে বলি আমার 10,000 টাকা উঠাবো ব্যাংক থেকে, তাহলে তো আর সে টাকাটা দিতে পারবে না, ব্যাংক আমাকে দিতে পারবে না, কারণ সমস্ত টাকাই সে ঋণ হিসাবে দিয়ে দেবে। তো সেই জন্য কেন্দ্রীয় ব্যাংকের কিছু নির্দেশনা থাকে যে একটা পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে, যেন গ্রাহক যখন টাকা চায় সে টাকাটা তুলতে পারে। আচ্ছা, আমরা কি তাহলে বুঝতে পেরেছি যে রিজার্ভ রিকোয়ারমেন্ট 10% কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হয়? জি ম্যাম। আচ্ছা, তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাছে মানে ব্যাংক এ, ধরো এটা রূপালী ব্যাংক, এই রূপালী ব্যাংকের কাছে অ্যাসেট হিসেবে এখন আর কত হাজার টাকা আছে? বলো, অ্যাসেট হিসেবে এখন আর কত হাজার টাকা আছে? আমি 10,000 টাকা রূপালী ব্যাংকে জমা দিলাম। জমা দেওয়ার পর রূপালী ব্যাংক 10%, এই 10,000 10% সে আবার বাংলাদেশি ব্যাংকে জমা দিয়েছে। এখন 10,000 থেকে 10% চলে গেলে, অর্থাৎ 1,000 টাকা চলে গেলে আর কত থাকছে? 9,000 টাকা। হ্যাঁ, এই 9,000 টাকা তাহলে রূপালী ব্যাংকের কাছে অ্যাসেট, তাই না? জি। হ্যাঁ, তার মানে ব্যাংক এ, আমি ব্যাংক এ কে ধরে নিলাম এটা রূপালী ব্যাংক, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি এটা রূপালী ব্যাংক। তাহলে ব্যাংক এর কাছে লায়াবিলিটিস বা আমানত হচ্ছে 10,000 টাকা, কিন্তু তার কাছে অ্যাসেট হচ্ছে এখন 9,000 টাকা। আচ্ছা,
এখন আমরা দেখি ব্যাংক বি এর ক্ষেত্রে কি হচ্ছে। দেখো ব্যাংক বি এর ক্ষেত্রে লায়াবিলিটিস এখানে বা আমানত হচ্ছে 9,000 টাকা। কেন 9,000 টাকা বলি, এই যে ব্যাংক এ বা রূপালী ব্যাংক থেকে আমি ধরো টাকাটা জমা দিলাম, জমা দেওয়ার পরও সে আবার কি করলো, বাকি 1,000 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রেখে 9,000 টাকা ধরো তোমাকে ঋণ হিসাবে দিল। এখন তুমি আবার রূপালী ব্যাংক থেকে 9,000 টাকা চেকে নিলে, এই চেকটা আবার তুমি তোমার বাসার পাশে ধরো একটা যমুনা ব্যাংক আছে বা অন্য কোনো একটা ব্যাংক আছে, আমি তোমার বাসার পাশে আছে, হ্যাঁ, তখন তুমি কি করবা, এই যমুনা ব্যাংকের কাছে তুমি চেক 9,000 টাকা যে তুমি ঋণ হিসাবে পেলে, তুমি নিয়ে তোমার বাসার পাশে যমুনা ব্যাংকের ব্রাঞ্চে এই চেকটা জমা দিলে। তাহলে যমুনা ব্যাংকের কাছে এখন আমানত কত, তুমি কত টাকা জমা দিয়েছো? 9,000 টাকা। 9,000 টাকা। এখন যমুনা ব্যাংক কি 9,000 টাকা যে চেক হিসাবে পেলো তোমার কাছ থেকে, সে কি 9,000 টাকায় ঋণ অন্য কাউকে ঋণ দিতে পারবে? পারবে বলো? না। পারবে না। না। এখান থেকে কত পার্সেন্ট বাংলাদেশ ব্যাংককে দিতে হবে? 10%। 3%। এই যে 9,000 টাকার 3% কত হয় বলো তো? 900 টাকা। 900 টাকা। এখন আমি 9,000 থেকে 900 টাকা বাদ দিলে আমার আর কত থাকছে? 8,100 টাকা। হ্যাঁ, 8,100 টাকা। তাহলে এই যমুনা ব্যাংকের কাছে অর্থাৎ ব্যাংক বি এর কাছে এখন আমানত হচ্ছে 9,000, আর অ্যাসেট বা তার কাছে বৈধ রিজার্ভ এখন কত আছে? 8,100 টাকা। 8,100 টাকা। ভেরি গুড। এখন তার কাছে অ্যাসেট আছে 8,100 টাকা। এখন ধরো তোমার আরেকজন সহপাঠী, আচ্ছা আমি র্যান্ডমলি একজনের নাম নিচ্ছি, ধরো মোনালিসা, হ্যাঁ, মোনালিসা আবার যমুনা ব্যাংক থেকে ঋণ নিল। এখন সে ঋণ নিল 8,100 টাকা। সে আবার এই ঋণটাকে চেকের মাধ্যমে নিয়ে তার বাসার পাশে এখন আছে অগ্রণী ব্যাংক, সে গিয়ে অগ্রণী ব্যাংকে আবার এই 8,100 টাকা জমা করবে, অর্থাৎ ব্যাংক সি, তার বাসার পাশে ব্যাংক সি অর্থাৎ অগ্রণী ব্যাংক আছে, সে কি করবে, 8,100 টাকা নিয়ে সে অগ্রণী ব্যাংকে জমা করলো। তাহলে অগ্রণী ব্যাংকের এখন লায়াবিলিটিস কত বা আমানত কত? 8,100 টাকা। 8,100 টাকা। এখন 8,100 টাকা তো সে আবার অন্য কাউকে ঋণ দিতে পারবে না, এখান থেকে 10% সে আবার বাংলাদেশে ব্যাংকের কাছে জমা রাখবে রিজার্ভ রিকোয়ারমেন্ট হিসাবে। তাহলে 10%, 8,100 10% কত? 810 টাকা। 810 টাকা। এখন আমরা যদি একটু ক্যালকুলেটরের মাধ্যমে বা এমনিতে একটু মাইনাস করি, 810 টাকা যদি 8,100 টাকা থেকে মাইনাস করি, আমার কত আসে? 7,290 টাকা। 7,290 টাকা। আচ্ছা, তাহলে ব্যাংক সি এর কাছে এখন অ্যাসেট হচ্ছে 7,290 টাকা। তাহলে কি আমরা এভাবে বুঝতে পেরেছি ব্যাংক ডিও একই কাজ করেছে? অর্থাৎ এইভাবে করে আমরা দেখছি কিভাবে আমরা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে, আরেকটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ঋণের প্রবাহ হচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি এই টেবিলটা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আমরা সবাই বুঝতে পেরেছি? ইপ্তি তুমি বুঝেছো? জি তাজরিনা? ম্যাম। জি ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে, বুঝতেই পারছো লিখতে একটু সমস্যা হচ্ছে, তো তোমরা আশা করি বুঝে নিবে। আমার এই হিবিচিবি লেখাটাকে একটু ইগনোর করবে, বুঝতে না পারলে আমাকে বলবে যে মিস লেখাটা ক্লিয়ার আসছে না। আচ্ছা, আমরা একটু কি বলেছিলাম রিজার্ভ রিকোয়ারমেন্ট কত রাখতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে, এখন হচ্ছে তোমার 10% রাখতে হচ্ছে। অর্থাৎ আমার কাছে বৈধ রিজার্ভ, এটাকে বলা হয় রিকোয়ার্ড রিজার্ভ বা বৈধ রিজার্ভ। রিকোয়ার্ড রিজার্ভ
এই যে ডাবল আর দিলাম, আর পয়েন্ট আর, এটা দিয়ে আর এবং আর, এই দুটো আর দিয়ে কি বোঝাচ্ছে? রিকোয়ার্ড রিজার্ভ, রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। হ্যাঁ, অর্থাৎ বৈধ রিজার্ভ। এই বৈধ রিজার্ভ হচ্ছে আমার 10%, একটু আগে আমরা দেখেছি তাই না? যে 10%, এই 10% কে আমি এবার একটু ভেঙে কিভাবে লিখতে পারি না? 10% কে 10% মানে 10 ডিভাইডেড বাই 100, তাই না? এখন এই জিরো কেটে গেল, আর কি থাকছে? 1/10। 10% কে আমরা একটু ভেঙে সাজিয়ে এভাবে লিখতে পারি না? শিক্ষার্থীরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এটা দেখতে পেরেছো তো? এটাকে বলা হয় বৈধ রিজার্ভ রেশিও, অর্থাৎ রিকোয়ার্ড রিজার্ভ। হ্যাঁ, ডাবল আর পয়েন্ট আর। আচ্ছা, এটা হচ্ছে 10% আমরা ধরেছি একটু আগে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে এখন রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। 10%কে আমরা একটু ভেঙে লিখতে পারি 10 ডিভাইডেড বাই 100। 10% মানেই তো 100 দিয়ে 10 কে ডিভাইড করা, তাই না? তাহলে আমরা এই জিরো কেটে দিলাম, আমার আর পরবর্তীতে থাকছে 1/10। 10% কে আমরা 1/10 দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? এইটুকু সবার কাছে ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইটুকু কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, একটু সাড়া দিবে, নাহলে আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। এখন এই যে রিজার্ভ, এই যে আমরা 10% বাদ দিলে আমার আর কত থাকছে সেটা আমরা দেখি। অর্থাৎ অতিরিক্ত রিজার্ভ কত আছে? অতিরিক্ত রিজার্ভটাকে ধরো 1 মানে 100 মাইনাস, আমি একটু আগে পেয়েছিলাম রিকোয়ার্ড রিজার্ভ কত ছিল? বৈধ রিজার্ভ ছিল 1/10, তাই না? জি। ওকে, এটাকে ক্যালকুলেশন করে একটু যদি সাজাই তাহলে হচ্ছে 10, 10 এর সাথে 1 গুণ করলে 10 মাইনাস 1, অর্থাৎ 9 ডিভাইডেড 10। এটুকু কি সবাই বুঝেছো? জি। ওকে, আমার অতিরিক্ত রিজার্ভ অর্থাৎ আমার রিজার্ভ রিকোয়ারমেন্ট বাদ দিলে আমার কি থাকছে? 1 মানে মানে আমার, ধরো আমার টাকা আছে 10%, 10,000 টাকা জমা দিলাম মানে আমি 100%। এই 100% থেকে আমি যদি এই যে রিজার্ভ রিকোয়ারমেন্টটা বাদ দিই, এই ধরো 1, হ্যাঁ, মাইনাস এইটা হচ্ছে আমার রিজার্ভ রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা বাদ দিলে অর্থাৎ 10 নিচে কমন, 10 দিয়ে 1 কে গুণ করলে 10 মাইনাস 1, 9 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে আমার অতিরিক্ত রিজার্ভ। অর্থাৎ আমি যে পরিমাণ আমানত পেয়েছি সেই আমানতে আমি রিজার্ভ রিকোয়ারমেন্ট বাদ দিলে আমি এই যে 9/10 এই পরিমাণ ঋণ দিতে পারবো। এখন তোমাদের বইয়ের 495 নাম্বার পেজের মাঝামাঝিতে দেখো ঋণ সৃজনের পরিমাণ, দেখতে পাচ্ছ? ঋণ সৃজনের পরিমাণ পেয়েছো? জি ম্যাম, পেয়েছি। দেখো কিভাবে ঋণটা সৃজন হচ্ছে। ধরো আমি একদম প্রথম দিকে আমি 10,000 টাকা ব্যাংকে রেখেছিলাম, অর্থাৎ আমার প্রাথমিক আমানত 10,000 টাকা ছিল। এখন এই 10,000 টাকা আমানত পেয়ে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক কিভাবে ঋণ দিচ্ছে, আরেকটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক কিভাবে আমানত পাচ্ছে, এরপরে ঋণ দিচ্ছে, আমরা দেখিয়েছি প্রবাহটা। এখন এটা কি ম্যাথমেটিক্স আকারে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটাই এখানে দেখিয়েছে। দেখো, ডেল্টা সি দ্বারা কি বোঝাচ্ছে? দেখো এই ক্যাশ প্রবাহটা কিভাবে যাচ্ছে। দেখো, এখানে দেখো প্রথমে আমার একদম শুরুর দিকে আমার আমানত ছিল 10,000, প্লাস হচ্ছে এরপরে ব্যাংক বি এর কাছে গিয়ে সেটা হয়ে গিয়েছে 10,000 এর সাথে
দেখো এই 10,000 এর সাথে কি হচ্ছে, সে 10,000 পুরোটা ঋণ নিতে পারবে না, সে কি করবে 10,000 এর সাথে সে কতটুকু ঋণ দিতে পারবে, এই 9/10 অর্থাৎ এই অতিরিক্ত আমানতটুকু দিতে পারবে। প্লাস হচ্ছে অন্য আরেকটা ব্যাংকের এখানে সেই পুরো 10,000 দিতে পারবে না, সে কি করবে এই 10,000 এর সাথে তৃতীয় ব্যাংকগুলো কি হবে 9/10, এটা স্কোয়ার হবে, তৃতীয় ব্যাংকের কাছে গিয়ে এটা স্কোয়ার হয়ে গেলো। এইভাবে করে যত ব্যাংকের কাছে যাবে তত 9/10 বা অতিরিক্ত রিজার্ভের উপর পাওয়ার বসতে থাকবে। ধরো চতুর্থ একটা ব্যাংকের কাছে গেলে সেখানে পাওয়ার 3 হবে। আচ্ছা আরেকবার একটু বলি, প্রথমে একদম ইনিশিয়ালি আমি ব্যাংকে জমা রেখেছিলাম 10,000, সে আবার অন্য একটা ব্যাংকের কাছে 10,000 টাকা জমা দিতে মানে ঋণ হিসাবে দিতে পারে নাই, সে বরং কত টাকা ঋণ দিয়েছে এই 10,000 এর অতিরিক্ত অতিরিক্ত রিজার্ভটুকু অর্থাৎ 9/10, এটা গুণ 10,000 এর সাথে এটা গুণ করলে যত টাকা আসবে অত টাকা ঋণ হিসাবে দিয়েছে, তাই না? এই 9/10 এটার সাথে 10,000 গুণ করার পর যে টাকাটা আসবে সেই টাকাটাই সে কি করেছে ঋণ হিসাবে দিতে পেরেছিল। এরপর তৃতীয় একটা ব্যাংক সে সে কি করেছে 9/10 স্কোয়ার, যেহেতু এটা তৃতীয় ব্যাংকের কাছে গিয়েছে, সেই 10,000 এর সাথে এত গুণ করার পর যত টাকা আসছে অত টাকা ঋণ হিসাবে দিতে পেরেছে। এইভাবে করে যতগুলো ব্যাংকের কাছে যাবে অতগুলো ব্যাংক এভাবে করে হিসেব করবে, মানে আমরা হিসাব করে বের করতে পারবো যে এই 10,000 টাকা মানে কত টাকা ঋণ সৃষ্টি করতে পারবে। এখানে ধরো তৃতীয় ব্যাংক স্কোয়ার হয়েছে, আরেকটা ব্যাংক যোগ করলে ওখানে পাওয়ার কত হইতো, বলো পাওয়ার তখন কত হতো যদি আরেকটা ব্যাংক এখানে যোগ করতাম, তাহলে পাওয়ার কত হতো, পাওয়ার 3। 3, হ্যাঁ 3 হতো, গুড ভেরি গুড, তখন পাওয়ার 3 হতো। এইভাবে করে যতগুলো ব্যাংক হবে অতগুলো করে পাওয়ার বসে বসে এভাবে করে চলতে থাকবে। আচ্ছা এখন তখন দেখো আমি যদি আমাকে বলা হয় যে আমি তো 10,000 টাকা ইনিশিয়ালি রেখেছি, এই 10,000 টাকা দিয়ে আসলে পুরো ব্যাংক ব্যবস্থায় কত টাকা ঋণ সৃষ্টি হবে বের করো, তখন আমরা কিভাবে বের করব? দেখো এটাই একটা সূত্র দিয়ে দেখানো হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিংবা তোমাকে বলতে পারে 20,000 টাকা তুমি এখন ব্যাংকে রাখলে এই 20,000 টাকা পুরো ব্যাংক ব্যবস্থায় কত টাকা আমানত সৃষ্টি করতে পারে, তখন তুমি কিভাবে বের করবা, ক্যালকুলেশন করে আমরা কিভাবে সেটা বের করতে পারি চলো দেখি। বলা হলো 10,000 টাকা আমি ইনিশিয়ালি ব্যাংকে রেখেছি, এখন এই 10,000 টাকা কত টাকা ঋণ সৃষ্টি করতে পারে। আচ্ছা এটা সূত্র হচ্ছে আমার ইনিশিয়ালি একদম প্রাথমিক অবস্থা আমি যত টাকা ব্যাংকে রেখেছি সেই টাকাটা ইনটু 1/1 মাইনাস 9/10, দেখেছি আমরা কি সূত্রটা দেখেছি? যদি বলা হয় তুমি ইনিশিয়ালি যত টাকা ব্যাংকে রেখেছো এই 10,000 টাকা দিয়ে পুরা ব্যাংক ব্যবস্থায় কত টাকা ঋণ সৃষ্টি হতে পারে, তাহলে আমরা এই সূত্রটা বসিয়ে ক্যালকুলেশন করতে পারি। সেটা কি 10,000 টাকা লিখলাম, এখানে আবার 20,000ও বলতে পারে, যদি তোমাকে বলা হয় 20,000 টাকায় কত টাকা ঋণ সৃষ্টি হলো, তাহলে তখন আমরা এখানে 20 লিখবো, 20,000 লিখবো, ইন্টু ইন্টু 1/1 মাইনাস 9/10, 1/1, 1 থেকে আমরা কি করব অতিরিক্ত রিজার্ভটাকে মাইনাস করব। এইটুকু সূত্র কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? আমি কি পরবর্তী স্টেপে যাব? জি ম্যাম। ওকে চলো দেখি তাহলে আমরা এই 10,000 টাকা দিয়ে কত টাকা ঋণ প্রবাহ সৃষ্টি হলো সেটা কিভাবে বের করে যায় দেখি। 10,000 টাকা জমা রাখলাম ইন্টু আমার সূত্রে ছিল 1/1 মাইনাস 9/10, এখন এই যে 10,000 সেম রইলো ইন্টু 1, এখানে 10 মাইনাস 9/10,
অর্থাৎ এখানে কি হচ্ছে ইন্টু 1 ডিভাইডেড 10 থেকে -9 করলে 1 ডিভাইডেড এটা 10। খুবই হিবিজিবি হচ্ছে, আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, জি ম্যাম, এই বোঝা দেখো, যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো 10,000 ইন্টু আমার সূত্রের 1/1 - 9/10। এখন এই যে 10,000 ঠিক আছে, ইন্টু 1 এটাকে ভাঙলে কি হচ্ছে, নিচে 10 চলে যাচ্ছে, 10 কমন যাচ্ছে, এরপরে 10 কে 1 দিয়ে গুণ করলে 10, আর এখানে 10 তো মিলে গিয়েছে, তার উপরে আছে 9 -9। 10 থেকে -9 বিয়োগ করলে থাকছে 1 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 1/10। উপরের লাইনটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, কিন্তু এখানে ছিল 1, তারপরে এখানে কি হয়ে যাবে, এখানে উঠে গিয়ে 10 হয়ে যাবে, যেহেতু 1/1/10 কে করলে এরকম হয়, তাই না? 1 কেটে গেল, তাহলে 10,000 কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 10,000 কে যদি আমি 10 দিয়ে গুণ করি কত হয় বলো? 1,00,000 টাকা। 1 লক্ষ টাকা, ভেরি গুড। তার মানে 10,000 টাকা দিয়ে আমার কত টাকা ঋণ হচ্ছে, পুরো ঋণের প্রবাহ, কত টাকা ঋণের প্রবাহ হচ্ছে, ঋণ সৃষ্টি হচ্ছে পুরো ব্যাংক ব্যবস্থায়? 1,00,000 এক টাকা। লক্ষ টাকা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? এখানে 20,000 দিতে পারতো, 30,000 দিতে পারতো, 1 লাখ টাকা দিতে পারতো, বলতো যে 1 লাখ টাকায় পুরো ব্যাংক ব্যবস্থায় কত টাকা ঋণ সৃষ্টি হচ্ছে। তখন আমরা এইভাবে এইভাবে করে ক্যালকুলেশন করে বের করতে পারতাম যে আসলে 1 লাখ টাকা দিয়ে এত টাকার ঋণ সৃষ্টি হতে পারে পুরো ব্যাংক ব্যবস্থা। আমরা কি এটা সবাই ক্লিয়ার হয়েছি? জি ম্যাম। ওকে, তাহলে এর পরবর্তী টপিকসটা আমরা একটু দেখি। দেখো, আমানত গুণক। আমানত গুণককে বলা হয় মাল্টিপল এক্সপানশন অফ ক্রেডিট। আমানত গুণকটা হচ্ছে, আমানত গুণককে কেডি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সবাই বই বের করেছো তো? তোমাদের বইয়ে দেখো। এখন কেডি কে কিভাবে লেখা যায়? কেডি হচ্ছে মোট আমানত, মোট কত টাকার আমানত তৈরি হলো। এই যে আমি বললাম 10,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত আমানত ঋণ তৈরি হতে পারে, এটাকে বলা হয় মোট সম্প্রসারিত আমানত। মোট সম্প্রসারিত আমানত, তোমরা বই দেখতে পাচ্ছ লেখা আছে মোট সম্প্রসারিত আমানত ডিভাইডেড বাই প্রাথমিক আমানত। পেয়েছো? ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের বইয়ে দেখো লেখা আছে আমানত গুণক কেটি ইকুয়াল টু মোট সম্প্রসারিত আমানত ডিভাইডেড বাই প্রাথমিক আমানত। মোট সম্প্রসারিত আমানতকে বলা হয় টোটাল ডিপোজিট, এটাকে টিডি দ্বারা প্রকাশ করা হয়, টিডি। আর প্রাথমিক আমানতকে বলা হয় ইনিশিয়াল ডিপোজিট, এটাকে বলা হয় আই। আই দিয়া হচ্ছে ইনিশিয়াল, ডি দিয়া হচ্ছে ডিপোজিট। আমরা বুঝতে পেরেছি? ম্যাম পাইতেছি না। আচ্ছা, 495 নাম্বার মিস, পেজ, আমাদের বই তো নেই। 495 নাম্বার হ্যাঁ পেজ, ম্যাম আমাদের বইতে নেই। 495 নাম্বার পেজে পাওনি? নিচের দিকে দেখো। আমাদের বইতে নেই। ও আচ্ছা আচ্ছা, তোমাদের কি রণজিৎ স্যারের বইটা না? হ্যাঁ, রণজিৎ কুমার জি নাথ। ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো এই বইটা কলেজ থেকে নিয়েছিলাম, তাহলে আমারটা মনে হয় এই বছরের এডিশন, সেই জন্য তোমাদের সাথে ম্যাচ করছে না। আচ্ছা, তাহলে তোমাদের ওখানে বইয়ে নাই না আমানত গুণক নামে কোনো ইয়ে নেই, কোনো টপিকস নেই? না ম্যাম, নেই। আমানত গুণক নামে কোনো টপিকস নেই। এর পরবর্তীতে কি টপিকস আছে তোমাদের এখানে?
মিস ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক ও আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য। এতক্ষণ আমি যা পড়িয়েছি সেগুলো ছিল? হ্যাঁ, ওইগুলো ছিল। আচ্ছা, তাহলে তোমাদের বই এ পর্যন্তই আছে। আমি একটু আগে যা পর্যন্ত পড়িয়েছি ওইটুকু আছে। হ্যাঁ, আচ্ছা, যে আমি বললাম যে 10,000 থেকে কিভাবে 1 লাখ টাকা ঋণ সৃষ্টি হচ্ছে, এইটুকু আছে? হ্যাঁ, এইটুকু আছে। আচ্ছা, বাট এর পরবর্তীতে আর কিছু নেই না? তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এই টপিকটা আমি আর পড়াবো না তোমাদের, যেহেতু তোমাদের বই নেই। আচ্ছা, আচ্ছা, নতুন এডিশনে আরো কিছু ছিল, যেহেতু তোমাদের বইয়ে বলছো নেই, তাহলে ঠিক আছে, আমি আর এই টপিকটা আর বাড়াবো না। আচ্ছা, ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা তাহলে আমরা দেখি, তোমাদের বই এই টপিকটা আছে তো না, ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা? জি ম্যাম। হ্যাঁ মিস। ওকে ওকে ওকে, তাহলে আমরা ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, দেখো, ঋণ সৃষ্টির সীমাবদ্ধতার ক্ষেত্রে কি হচ্ছে, আসলে সীমাবদ্ধতা আসলে সবকিছুরই কিছু সীমাবদ্ধতা আছে, সবসময় সবকিছু স্মুথলি রান হয় না, কিছু সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতাটা কি আমরা দেখি তো। আচ্ছা, ঋণ সৃষ্টির সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে যে আসলে একটা ব্যাংক অন্য একটা ব্যাংকে কতটুকু ঋণ প্রবাহ সৃষ্টি করতে পারবে, সেটা নির্ভর করছে রিজার্ভের পরিমাণের উপর। এখন বাংলাদেশে হয়তো রিজার্ভ রিকোয়ারমেন্ট হচ্ছে 10%, এটা 10% না করে যদি 12% করে, তাহলে ঋণ একটা ব্যাংক কি কতটুকু ঋণ দিতে পারবে সেটার প্রবাহটা কমে যাবে, তাই না? আবার যদি বাংলাদেশ ব্যাংক বলে না, রিজার্ভ রিকোয়ারমেন্ট এখন 10% না, আমি 8% করে দিলাম, তখন ঋণের প্রবাহ কি কমবে নাকি বাড়বে? বলো। কমে যাবে। না, রিজার্ভ রিকোয়ারমেন্ট যখন কমে যাবে তখন তো ব্যাংক আরো ব্যাংকের হাতে বেশি টাকা থাকবে, সে ঋণ দেওয়ার জন্য সে আরো বেশি টাকা পাবে। যেমন ধরো এখন 10% ছিল, 10% সে বাণিজ্যিক ব্যাংকগুলোর বাধ্যতামূলক 10% কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হয়। এখন এটা যদি 8% হয়ে যায়, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর বাধ্যতামূলকভাবে 8% কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে, আর বাকি 92% সে ঋণ হিসাবে দিতে পারবে, তাই না? জি। আচ্ছা, তাহলে রিজার্ভ রিকোয়ারমেন্ট